শুভ সময় প্রিয় বন্ধুরা, জায়ানন্দিনী টেলিবাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান কবিতার আসর থেকে আপনাদের সাথে আছি আমি সৈয়দা দুতি। আমাদের সাথে আছেন একজন নতুন মুখ, রুজহানা শিফাত আপু। চলুন কথা বলে আসি রুজহানা শিফাত আপুর সাথে। কেমন আছেন আপু? ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাদের জায়ানন্দিনীতে এসে আপনার কেমন লাগছে? জায়ানন্দিনীতে এসে আমার খুবই ভালো লাগছে। জায়ানন্দিনী সুন্দর নারীদের নাম, ভালো লাগছে। নন্দিনী নারীদের নাম, ভালো লাগছে। আচ্ছা আপুর, যদি প্রথমে আমি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কেমন ধর্মী লেখা লেখেন? আমি আসলে এ যাবৎকালীন উপন্যাসই বেশি লিখেছি। উপন্যাস লিখতেই কেন জানি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এছাড়াও ছোট গল্প সংকলনও আছে আমার, কিন্তু তুলনামূলকভাবে উপন্যাস লেখাই বেশি হয়। আর আমি অসংখ্য কবিতা লিখেছি, যদিও একক কোনো কবিতার বই নেই। কবিতাটা প্রায় লিখি, যখনই ইচ্ছে হয় তখনই কবিতা লিখি। তার মানে মূলত আপনি উপন্যাসের মাঝামাঝি থাকেন। উপন্যাস লেখার অনুপ্রেরণা আপনি কোথা থেকে পেলেন, কিভাবে আসলো? আসলে অনুপ্রেরণাটা হচ্ছে না আমার মা। আমার মা হচ্ছে বাংলা শিক্ষিকা ছিলেন। ওনার অসংখ্য বইয়ের সংগ্রহশালা ছিল বিশাল। আমি যখন স্কুলে পড়ি, আমাদের সময় তো কোনো হ্যান্ডসেট, মোবাইল এগুলো ছিল না। আমরা বইয়ের মধ্যেই মুখ গুজে বসে থাকতাম। তো আম্মুর একটা বই আমি নিয়ে নিয়ে শেষ করা শুরু করলাম সেই ক্লাস 5 থেকে। অসংখ্য কালেকশন, অনেক বিদেশি রাইটার, স্বদেশি রাইটার, অনেক রাইটারের লেখা। এবং একসময় এমন হয়েছে যে ওখানে লেখা আছে অপ্রাপ্তবয়স্কদের জন্য নয়, তারপরে আমি পড়ছি, লুকিয়ে লুকিয়ে পড়ছি, এমন অবস্থা। কিন্তু মানে পড়ে যেটা ফিল করেছি যে আসলে পড়ার উপর কিছু নেই, পড়লেই জানা যায় এবং জানলেই সেটা আমার জন্য সবসময় ভালো। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম যে আপনার মা থেকে আপনি অনুপ্রেরণা পেয়েছেন। আচ্ছা, আপনার প্রথম লেখা কিভাবে, কখন প্রকাশিত হয় এবং আপনার অনুভূতি কি ছিল? আমার প্রথম লেখা হয় একটা সংকলনে, একটা ছোট গল্প সংকলন। ওই সংকলনটার নাম ছিল রানী মৌমাছিদের দল। এবং ওই সংকলন থেকে কিন্তু সমসাময়িককালীন অনেক লেখক উঠে এসেছেন। ওই সংকলন সম্পাদনা করেছিলেন আদনিন কুয়াশা, সে আমার বন্ধু। আর ওখানে তামান্না সেতু আপুও ছিলেন। তারপর ওই সংকলনটাতে এখন বর্তমানকালের বেশ জনপ্রিয় লেখক শাহজাহান আলমও প্রথম লিখেছিল এবং আমরা সবাই কো-রাইটার ছিলাম। আমাদের বেশ ভালো একটা বন্ডিং তৈরি হয়েছিল সংকলনটা থেকে, রানী মৌমাছির দল। তো আমার বন্ধু আমাকে একদিন ফোন করে বলেছে, তুই তো লিখিস, কবিতা লিখিস, একটা ছোট গল্প দে। আমি আগে কবিতাই লিখতাম, গল্প টল্প লিখতাম না, এবং বেশিরভাগ ছন্দ কবিতা ছিল। তো সে আমাকে বললো যে তুই একটা দে, গল্প দে। আমি একটা গল্প লিখলাম। গল্পটা সত্যি ঘটনায় অবলম্বনে। আমার খালার বাসায় একটা ডাকাতি হয়, ওইটা নিয়েই লিখলাম। একটা মেয়ে এসে মানে জিনিসপত্র নিয়ে যায়, ওই জিনিসটাই ওখানে সেট করেছি ডায়লগ দিয়ে এবং যেই মেয়েটা হচ্ছে এসে নিয়ে যায় সে খুব সুন্দরী ছিল, তাকেই আমি গল্পের নায়িকা বানিয়েছিলাম। গল্পটার নাম ছিল পাপ। ওখান থেকে আমার লেখালেখি শুরু, তারপর থেকে আমি নিয়মিত লেখা শুরু হয়েছে। আচ্ছা, এবারের বইমেলায় আপু আপনার মহাপুরুষ নামে একটি বই এসেছে। এই বইটাতে আমরা কি দেখতে পাবো, কেমন ধর্মী লেখা আছে এটাতে? আচ্ছা, আমি মহাপুরুষ বইটা একটু হাতে নিচ্ছি, আমি একটু দর্শকদেরকেও দেখাই। এটা হচ্ছে মহাপুরুষ, চমৎকার প্রচ্ছদ। এই বইটা এসেছে ছাপাখানা প্রকাশনী থেকে এবং এর প্রচ্ছদ করেছে ফাইজা ইসলাম। এই বইটা মূলত ব্রিটিশ পিরিয়ড নিয়ে লেখা। 1939 সাল, মানে দ্বিতীয় 32 সাল থেকে শুরু, 30 সাল, ওই সময় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে, আমাদের পুরা দেশটাই ছিল অবিভক্ত বাংলা। তো তখন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার ততটা উন্নত ছিল না। ওই সময় আমাদের একজন গ্রামীণ জমিদার কিভাবে যুদ্ধ করে, মানে কিভাবে ফাইট করে একটা স্কুল এস্টাবলিশ করেছেন গ্রামে এবং নিজের প্রপার্টি থেকে একটা এস্টাবলিশমেন্টের দিকে গিয়েছেন। গল্পটা মূলত ওখানে। আর ওনাকে সাপোর্ট করেছেন, ওনার দুজন স্ত্রী ছিল, এর মধ্যে ওনার বড় স্ত্রী ওনাকে সাপোর্ট করেছেন। এছাড়াও ওনার নায়েব ছিল এবং এখানে টুইস্টও আছে। নট অনলি যে স্কুল বানালাম সেটা, অনেকগুলো ক্যারেক্টার আছে,
অনেক মানে এটা পড়তে গিয়ে এটা মূলত পারিবারিক ইতিহাস হলেও আমাকে বেশ কিছু স্টাডি করতে হয়েছে, যেহেতু ওই টাইমলাইনে লেখা। তো এখানে জমিদার বাড়ির গল্প, ওই সময়কার ওই টাইমলাইনের সামাজিক অবস্থা সবকিছুই উঠে এসেছে, অর্থনৈতিক অবস্থা। তো এটা মাত্রই এসেছে, আপনারা এটা সংগ্রহ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপু আপনার এই বইটার জন্য। যেহেতু আপু আপনি ছোটখাটো এমনি কবিতা লেখা হচ্ছে, জি, জি। এই পর্যায়ে যদি আপনার কাছে একটি কবিতা শুনতে চাই, আমাদেরকে একটি কবিতা শোনাবেন? আচ্ছা, ধন্যবাদ। আমি আমার খুব প্রিয় একটা কবিতা আছে, ওটাও আমার উপন্যাসে দেয়া আছে। এই উপন্যাসটা হচ্ছে বারুদের দিনরাত্রি। আচ্ছা। তো এখানে আমার একটা কবিতা আছে, ওটা আমি শোনাচ্ছি। তোর জন্য এমন কেন লাগে, বুকের ভেতর বাপাসটা ধড়ফড়িয়ে জাগে। আচ্ছা, আমার এমন কেন হয়, চোখ বুঝলেই তোকে দেখি পাই হারাবার ভয়। তোরও কি হয় এমন, মধ্যরাতে ঘুম ভেঙে যায়, উতলা হয় মন, এলেবেলে ছন্ন ছাড়া আমি, দে না সব ঠিক করে দে, শেষ করি বাঁধরা আমি। ওই আকাশে ডানা মেলে উড়ি, দে না একটা ঘর করে দে, গুটিয়ে বসত করি। তুই আমার একটা শরৎ আকাশ, অপেক্ষাতেই থাকলাম তোর মনটা আমায় দেখাস। লিখিস চিঠি রোজ, বুকের ভিতর ঝড় ঝাপটার রাখিস একটু খোঁজ। পরবি যখন শাড়ি, আঁচল জুড়েই থাকবো আমি, করবো বাড়াবাড়ি। তোর কপালের টিপ হব আমি কাচের চুড়ি, পায়ের নুপুর, আলতা কিংবা ক্লিপ। তুই শুধু একলা আমার, তোর জন্য বেঁধেছি এক ভালোবাসার খামার। চমৎকার কবিতা ছিল আপু। অসংখ্য ধন্যবাদ। আপনার আচ্ছা, বারুদের দিনরাত্রি যে বইটা, ঠিক আছে, জি। এটা কোন প্রেক্ষাপট নিয়ে লেখা? আসলে বারুদের দিনরাত্রি বইটি হচ্ছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা, 1971 সাল নিয়ে লেখা। এই বইটাতে যত না ইতিহাস এসেছে, তার চেয়ে বেশি এসেছে মানুষের মানে আত্মত্যাগ। এটা পুরো সামাজিকও বলা যায়। এটা খুব বেশি ইতিহাস ভিত্তিক না। এখানে এটা প্রেমের গল্প, মানে দুজন প্রেমিক প্রেমিকা। কবিতাটা দিয়ে কবিতাটা, জি, আচ্ছা। কবিতাটা হচ্ছে প্রেমিকের, মানে আমার যে নায়ক, সে চিঠিতে লিখেছিল নায়িকাকে। দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল, কিন্তু যুদ্ধে ওদের মানে প্রেমের কি পরিণতি হয়, ওরা কোথায় ছড়িয়ে ছিটিয়ে যায়, ওদের কেমন জীবন হয়, মূলত ওদের প্রেমের পরিণতি আর প্রেমটার কি অবস্থা হয় সেটা নিয়েই হচ্ছে বইটা আর কি। আরো অনেক ক্যারেক্টার আছে। আচ্ছা, আশা করছি বারুদের দিনরাত্রি বইটা খুবই চমৎকার একটা বই হবে আশা করছি। হ্যাঁ, জি, জি। তো এবারের বই মেলায় আপনার বইগুলো কেমন সাড়া ফেলেছে? এবারের বইমেলায় সত্যি বলতে কি, আমার বইটা এসেছে বইমেলা শেষ হওয়ার কিছুদিন মাত্র 3 দিন আগে। তো সেরকম মানে আমরা দিতে পারিনি। আর যেহেতু এটা রমজান মাসে বইমেলাটা হয়েছে, বইমেলা সবার জন্যই একটু মন্দা গেছে, প্রকাশকের জন্য, লেখকের জন্য। আমরা বিগত বছরগুলোতে যেরকম মানুষের সাড়া পেয়েছি, এবার মানুষ আসতে পারিনি, মানে রোজা রেখে এটা আসলে একটু টাফ হচ্ছে, আমাদের জন্য কঠিন ছিল। তা আমি আশা করব যারা এটার সাথে জড়িত, বাংলা একাডেমি বিশেষ করে, ওনাদেরকে অনুরোধ করব এই রমজান মাসটা এড়িয়ে যাতে একটা পরিবেশ বান্ধব সময়ে এটা ফেলা হয় আর কি, মেলাটা, পরবর্তী মেলাটা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন যদি আপু আপনাকে আমি একটু ব্যক্তিগত প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনি তো মাশাআল্লাহ লেখালেখি নিয়ে আছেন, তো আপনার সাপোর্ট কিরকম আপনার ইনলসদের থেকে এবং আপনার প্রিয় মানুষের থেকে? আসলে আমার সাপোর্ট হচ্ছে আমার ছেলেমেয়েরা আছে, ওরা তো এখনো ছোট, ওরা তেমন একটা বুঝে না, কিন্তু আমার সাথে মেলায় যায়, মানে খুব এনজয় করে ওরা। আর আমার বাবা মা সবসময় আমাকে সাপোর্ট করে। আমার মা তো নিজেই অনেক বই সংগ্রহ করে এবং আমার বইগুলো বেশিরভাগই উনি সবার আগে প্রুফ রিড করে দেন। পাণ্ডুলিপি ওনাকে পড়তে দেই সবার আগে, উনি সব স্পেলিং কারেক্ট করে একবার দেন প্রথমবার, তারপরে ওটা আবার পরবর্তী প্রুফে যায়। তো সেক্ষেত্রে আমি খুবই মানে লাকি, আমার বাংলা শিক্ষিকা মা মানে এত অনুভূতি দিয়ে সবকিছু পর্যালোচনা করতে পারেন, ওই জন্য আমি লাকি আমার মাকে পেয়ে। তারপর আমার স্বামী, উনিও সাপোর্টিভ ছিলেন, উনি তো মানে গত হয়েছেন 21 সালে, উনাকে উৎসর্গ করেও একটা বই এসেছিল, ভূতবাড়ির উত্তরাধিকারী, ওই বইটা আছে এখানে।
তো ভূতবাড়ির উত্তরাধিকারে আসার পর উনি গত হয়েছেন। এর আগে উনিও বেশ মানে লেখালেখির লেখালেখির সাথে হ্যাঁ সাথে ইয়ে করতেন, সাপোর্ট দিতেন। আচ্ছা, আর আমার ইনলসরা তো আছেন, ওনারাও বইগুলো পড়েন, সংগ্রহ করেন নিয়মিত। এই আচ্ছা, এই পর্যায়ে যদি আপু আপনার থেকে আমি আরেকটা কবিতা শুনতে চাই, আপনি কোনটা শোনাবেন আমাদেরকে? আচ্ছা, আমি আমার একটা রম্য কবিতা আছে, ওই কবিতাটা এটা শোনাবো। আচ্ছা, এটা হচ্ছে কথোপকথন। এটার কবিতার নাম হচ্ছে বৃষ্টি বিলাস অথবা বিনাশ। এই দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে আজ, বিজলি চমকে গর্জে উঠছে বাজ। বৃষ্টি কোথায়, ভ্যাপসা গরম, ভিজতে গেলেই লাগবে শরম। আহা ভাবই না, তুমি আমি দুজন, রাস্তা ভীষণ নির্জন, হেঁটে হেঁটে ভিজছে আমার শাড়ি, ভিজছে খোপা, কদম ফুল না পেলেও খোপায় দিলাম চাপা। কি যে বলো, হাঁটবো কাদা জলে, এত দামি অ্যাপেক্স জুতো যাবে রসাতলে। ঠিক আছে যাও, রিকশার হুড ফেলে দিয়েই না হয় ভিজবো, নীল শাড়িতে আজকে আমি হিমুর রূপা সাজবো। কি যে বলো, রিকশা নিবে, পড়তে হবে জ্যামে, বৃষ্টি ভেজা না হয়ে ভিজবে তখন ঘামে। আচ্ছা আচ্ছা, ভিজবো ছাদে, এবার তো হো রাজি, বাচ্চাগুলো পিছু নিবে, 100 টাকা বাজি। ঠিক আছে, বারান্দাতেই বৃষ্টি বিলাস হবে, কফির মগে চুমুক হবে, প্রাণ জুড়াবে তবে। কফি আমার তেতো লাগে, চাটাও বানাও কড়া, তোমার সঙ্গে বসতে পারি যদি থাকে বড়া। বৃষ্টি দিনে যদি থাকে খিচুড়ি আর গোশ, বৃষ্টি বিলাস জমিয়ে হবে, কষিয়ে হবে জোশ। সেই সঙ্গে যদি থাকে বন্ধু, যদু, মধু, রাম, দাওয়াত করি, কি বলো, দাও একটু দাম। কেমন ধারা লোক তুমি, কেমন করে বলো, এটা কেমন বৃষ্টি বিলাস, রান্না খাওয়াই হলো, রাত্রে গিয়ে জীবন সারা, এটাই আমার কাজ। বিয়ে করতে রাঁধুনিকে, নেই রোমান্স নেই লাজ। আহা হা হা, চড়ছ কেন, রান্না তোমার মজা, সর্ষে ইলিশ, পোলাও, রোস্ট আর আস্ত কই ভাজা। সেদিন তোমার কচুর ছড়া, মুড়ি ঘন্টের ঝোল, এখনো স্বাদ লেগেই আছে, জিভে আসছে লোল। রান্না খাওয়ায় আবার গেলে রোমান্স নেই কোনো, তোমার মতন বর আর কারণ না হয়ে যেন। আমার মতো বউ পেয়েছো 7 জনমের ভাগ্য, তোমার সঙ্গে বৃষ্টি বিলাস, তুমি কি এর যোগ্য? বউটা চলে যেতেই স্বামী একলা বসে ভাবে, ভাগ্যিস বউ চটে গেছে, এবার রেহাই পাবে। 20 বছর পরে আবার কিসের রোমান্স, ছাতা, এবার হবে জমিয়ে ঘুম, জড়িয়ে দিয়ে কাঁথা। এমন করেই বছর বছর পার করে দেয় বাঙাল, বৃষ্টি বিলাস বিনাশ করে খাওয়া দাওয়ায় কাঙ্গাল। ধন্যবাদ। অসাধারণ একটা কবিতা আপু, মানে আসলে পুরো চিত্রটা উঠে এসেছে আমাদের, যেরকম যাপিত জীবন হয় ঠিক যাপিত জীবনের চিত্র উঠে এসেছে আপনার ধন্যবাদ, কবিতায়। ধন্যবাদ। খুবই সুন্দর। আচ্ছা, এই মুহূর্তে যদি আপনাকে আমি একটা প্রশ্ন করি, যেমন আমাদের বর্তমান প্রজন্মকে নিয়ে, যেহেতু আপনি বলেছেন আপনার ছোট ছোট বাচ্চারাও আছে, আবার আমি টিচারও, টিচারও হ্যাঁ আপনি। টিচারও। সেক্ষেত্রে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যেমন বর্তমান প্রজন্মে আমাদের বাচ্চারা কিন্তু একেবারে বই বিমুখ। জি, একদম তারা দেখা যায় যে 24 ঘন্টাই হাতে মোবাইল থাকছে, তারা যদি কাজও করছে পড়াশোনাও করছে সেটা মোবাইল ভিত্তিক হয়ে যাচ্ছে। জি, তো জি, সেক্ষেত্রে বাচ্চাদেরকে এই বই বিমুখতার থেকে ফিরিয়ে কিভাবে আনা যায়? যেমন আমরা বই পড়েছি, আমরা সারাক্ষণ এখন পর্যন্ত আমরা বই পড়ি, কিন্তু ওদের হাতে কিন্তু সেই বইটা নেই। সেই আগের যে একটা আমেজ ছিল, বই পড়বো, সবাই মিলে বসে আলোচনা করব, সে জিনিসটা এখন নেই। আপনি যদি এই সম্পর্কে আমাদের কিছু বলেন। আসলে এটা একদমই ঠিক, মানে ওরা সারাদিন মোবাইল নিয়ে, ট্যাব নিয়ে বসে থাকতে ভালোবাসে, ওখানে দেখছে ওটা মানে ওরা দেখছে গিলছে এরকম ব্যাপার। তো ওদেরকে আমি অনেক আসলে পজিটিভলি ব্রিফিং করার চেষ্টা করি, স্পেশালি স্কুলের বাচ্চাগুলোকে একসাথে যখন পাই, আর নিজের ঘরে তো আছেই। আমার বাচ্চাদের মধ্যে ওরাও বই তেমন একটা পড়ে না, আমার 2 ছেলে বই পড়ে না, মেজো ছেলে কিছুটা পড়ে, তবে আমার মেয়েটা বই পড়ে, মানে ওকে দেখি বই পড়তে, বই কিনে আনে, বই পড়ে। বাচ্চাদের বইগুলো তো এমনিতেই অনেক কালারফুল করে তৈরি করা হয়, ইদানিং আবার 3 ডাইমেনশনের বইও দেখা যায়, ওদেরকে একটু বইয়ের দিকে করার জন্য, আকৃষ্ট করার জন্য। তা আমার মনে হয় কি, মানে আমাদের
সচেতনতা সবখানেই দরকার, যদিও আজকাল বাবা মারা খুবই ব্যস্ত। সকাল থেকে অনেকেই রাত্রে বাড়ি ফিরে সকালে বের হয়, বাচ্চাদের সাথে অ্যাটাচমেন্ট কম। তারপরও সপ্তাহে অন্তত একটা দিন মানে বাসা থেকেই যদি আমরা শুরু করি, তুমি একটা দিন একটা গল্প পড়বে, 2 ঘন্টা পড়বে, পড়ে আমাকে বলবে এখানে কি হয়েছে এরকম, আর এটার জন্য একটা গিফট থাকবে তোমার। ওকে একটা কিছু একটা গিফট দেওয়া, ও যেটা চাইছে খাবার, চকলেট, মানে কোনো একটা চকলেট এনে দেখি তুমি এটা যদি বলতে পারো, এরকম এভাবে উৎসাহিত করা। আর বইয়ের অ্যাটাচমেন্টটা এমন, স্পেশালি মানে ছোটদের বইগুলো যদি 2-3টা লাইন পড়ে ও হয়তো আরো পড়তে চাইবে। মানে কিছু কিছু বই তো আছেই মানে একদম বাচ্চাদেরকে হ্যাঁ ধরে রাখে, ও নিজে থেকেই পড়তে চাইবে। আর কিছু সিরিজ আছে, যেমন আমাদের স্কুলের বাচ্চারা খুব উইম্পি কিড কিনে, আমি তো ইংলিশ মিডিয়াম স্কুলে আছি, ওরা উইম্পি কিডের সিরিজ পড়ে, হ্যারি পটার সিরিজ পড়ে। এরকম ওদেরকে বাংলার প্রতিও আমি চেষ্টা করি আকৃষ্ট করার। ওরা ভূত খুব ভালোবাসে, ভূতের গল্প পছন্দ করে। এবং আমার বাচ্চারা, স্কুলের বাচ্চারা অনেকেই অনুরোধ করে ওদেরকে উৎসর্গ করে বই লিখতে, বই লেখার জন্য। ওদেরকে আমি স্কুলে হচ্ছে চেষ্টা করি ক্লাসের ফাঁকে মানে শেষে আমার যদি 5 মিনিট থেকে 10 মিনিট সময় থাকে স্টাডি শেষ করে, আমি গল্প বলার, আমার ছোট গল্পগুলো যেগুলো খুব ইন্টারেস্টিং ওই গল্পগুলো ওদেরকে বলি, এবং বলার পর বলি যে এই গল্পটা ওই বইতে আছে, তোমরা পড়বে। তখন অনেকেই বইগুলো সংগ্রহ করে। এবং আরেকটা জিনিস হচ্ছে, বই নিয়ে বাচ্চারা প্রথমে একদম যারা ছোট ওরা বানান করে পড়তে পারে না, মার কাছে যায়, বাবার কাছে যায়, আমাকে একটু বানান করে বইটা পড়ে দাও। তখন বাবা মা কিন্তু বিরক্ত হলে চলবে না, ওকে একটু সময় দিতে হবে, 10 মিনিট 5 মিনিট সময় দিলে আহামরি একটু যদি পড়ে শোনায়, ওটা ওর অভ্যাসে পরিণত হবে। প্যারেন্টসদেরকেই প্রথমে সচেতন হতে হবে। আপু, এই পর্যায়ে যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনার লেখা উপন্যাসগুলোর মধ্যে সবচেয়ে পাঠকপ্রিয়তা কোনগুলো পেয়েছে, যদি আপনি আমাদেরকে একটু বলতেন। আসলে আমার লেখা উপন্যাসগুলোর মধ্যে সবচেয়ে পাঠকপ্রিয় উপন্যাস হচ্ছে আমাদের লাভলি বোর্ডিং, যেটা আছে এখানে। হ্যাঁ, আমাদের লাভলি বোর্ডিং, এটা বেশ পাঠকপ্রিয়তা পেয়েছে, মানে সবচেয়ে বেশি আমার মনে হয় পাঠকপ্রিয়তা পেয়েছে। এটা এসেছিল চলন্তিকা প্রকাশনী থেকে। আর এই বইটি প্রচ্ছদ করেছে আমার ছেলে, বড় ছেলে ইশরাক তাসরি। বাহ, খুব সুন্দর আপু প্রচ্ছদটা। আমি জিজ্ঞেস করতাম এক্ষুনি আপনাকে, প্রচ্ছদটাও সুন্দর। আচ্ছা, লাভলি বোর্ডিং মূলত এর গল্প মানে কাহিনীটা কি, যদি ছোট্ট করে বলেন। লাভলি বোর্ডিং এর কাহিনী হচ্ছে একটা বোর্ডিং, লাভলি বোর্ডিং হচ্ছে একটা বোর্ডিং যেখানে ঢাকায়, পুরানো ঢাকায় যেটা মেয়েরা থাকে, মেয়েদের একটা বোর্ডিং। এখানে বিভিন্ন ফ্যামিলি থেকে, বিভিন্ন পরিবেশ থেকে এবং বিভিন্ন স্তর থেকে, সমাজের উঁচু স্তর, তারপর মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবাই হচ্ছে আসে থাকার জন্য, কিন্তু ওরা একসাথে একটা ফ্যামিলির মতো থাকে, একটা পরিবারের মতো থাকে। একজনের দুঃখ কষ্টে আরেকজন ছুটে যায়, ওদের গল্প, এক একজনের এক এক রকম গল্প নিয়েই হচ্ছে লাভলি বোর্ডিংটা লেখা। এবং লাভলি বোর্ডিং নামকরণটা আসলে করেছে বিউটি বোর্ডিং, একটা আমাদের বিখ্যাত বিউটি বোর্ডিং যে বোর্ডিংটা আছে ওটা থেকে আমি লাভলি বোর্ডিং এর নামকরণ করেছিলাম। এই বইটা পেন্সিলে ধারাবাহিকভাবে লিখছিলাম, পেন্সিল যে গ্রুপ আছে, তো দেখছিলাম বেশ পাঠকপ্রিয়তা পাচ্ছে। তারপর এইটা নিয়েই আর একটু বাড়িয়ে উপন্যাসটা করা আর কি। এটা আমারও বেশ ভালো লেগেছে এবং খুবই পাঠকপ্রিয়তা পেয়েছে, অনেকেই বলে এটা বেস্ট। আর আরে বারুদের দিন রাত্রি, থ্রিলারধর্মী লেখাগুলো কি হয়? জি জি, থ্রিলার। আমার থ্রিলার হচ্ছে নরক নগরী, এটা এসেছে অনুজ এশিয়া পাবলিকেশনস থেকে। নরক নগরী হচ্ছে একদম পিওর থ্রিলার বলা যায়। থ্রিলার লেখা আমি আগেও অনেক থ্রিলার লিখতাম, তারপর চলন্তিকা প্রকাশনীর রহস্য লীনা একটা সিরিজ ছিল, ওখানে সব নারীদের থ্রিলার এসেছিল, ওখানেও আমার কিছু ছোট ছোট থ্রিলার আছে। আমার থ্রিলার উপন্যাস সেটা, এছাড়াও ইবুকে আমার কিছু থ্রিলার আছে, বইটই অ্যাপে। ও আচ্ছা। তারপর এই মুহূর্তে একটা দেখতে পাচ্ছি খুব সুন্দর, দীপ নেভা দ্বীপ। আমরা যদি বইটা দেখাই, খুবই সুন্দর প্রচ্ছদে দীপ নেভা দ্বীপ বইটি। এই বইটি মানে এই বইটি সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন। এই বইটিও চলন্তিকা প্রকাশনী থেকে এসেছে। এই বইটি পুরোপুরি সামাজিক
একটা বই, আর এই বইটিতে আমি একটা পুরস্কারও পেয়েছি, সাহিত্য দিগন্ত পুরস্কার। আচ্ছা। এই বইটার প্রচ্ছদ করেছে আমার ছেলে। ও আগে বেশ ভালো আঁকতো, ইদানিং ওর আঁকতে ভালো লাগে না, তাই ছেড়ে দিয়েছে। এই বইটি হচ্ছে আমাদের একদম একটা গ্রামীণ প্রেক্ষাপটে লেখা, গ্রাম বাংলার একটা ফ্যামিলি। তারপর ওখানে ওটা হচ্ছে উপকূলীয় অঞ্চলে, সমুদ্রের উপকূলীয় অঞ্চলে, এবং ঝড় হয়। ঝড়ে 91-এর যে ইয়ে হলো সাইক্লোন, সাইক্লোনের পর ওদের অবস্থা কি হয়, ফ্যামিলি মেম্বার্সরা ছড়িয়ে ছিটিয়ে যায়, কে কোথায় যায়, এইটা নিয়েই হচ্ছে মূলত লেখা। আর এখানে আমার একটা গানও আছে। এই গানটা কিন্তু ইউটিউবে আমাদের প্রকাশক যিনি রাশেদ রানা ভাই, ওনার মিউজিক স্টুডিও ছিল। তো রাশেদ রানা ভাই এটা হচ্ছে কম্পোজ করে শাহরিয়ার বিল্লার কণ্ঠে গানটি আছে, প্রকাশ করা হয়েছে। আচ্ছা, গানের কথা, গানের কথা হচ্ছে ও শোনাবো বউরে কেমনে বান্ধিবি আমায় সংসারে, দোতারাটাই আমার বাড়ি, দোতারাটাই ঘর, কাছের মানুষ আপন নয় রে, আপন আমার পর, দুঃখ ছাড়া নাই রে কিছুই, শূন্য আমার ঘর, ও শোনাবো আমায় তুই করিস না তো পর। চমৎকার ছিল আপু আপনার গানের কথাগুলো। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বই আছে আপু, বইটা হচ্ছে 19/20 প্রেমকুঞ্জ, একটা ঠিকানার মতো লাগছে এই বইটা। হ্যাঁ, তো যদি আপনি এই বইটা নিয়ে আমাদেরকে কিছু বলেন। এই বইটা গতবার মেলায় এসেছে, প্রচ্ছদটা অনেক সুন্দর। 19/20 প্রেমকুঞ্জ, একটা বাড়ির সামনে হচ্ছে বাগান বিলাসের ঝাড়। এটার প্রেক্ষাপটটা হচ্ছে 90 দশক নিয়ে লেখা। 90 দশকে একটা ছেলের, তার একান্নবর্তী পরিবারের সদস্য, তারপর আস্তে আস্তে সব ছড়িয়ে ছিটিয়ে যায়, একান্নবর্তী পরিবার ভেঙে একক পরিবার হয়, এই পুরনো বাড়িগুলো ডেভেলপারকে দিয়ে দেওয়া হয়। কিন্তু সেই রেশ, তার সেই স্মৃতি নিয়ে সে হচ্ছে স্মৃতিচারণ করে কি কি হয়েছে তার জীবনে সেটা লিখে। পুরাটাই আমাদের 90 দশকের মানে সামাজিক প্রেক্ষাপটে লেখা এই বইটি। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এই পর্যায়ে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। আমাদের জায়ানন্দিনী টেলিবাংলা চ্যানেলের সাথে থাকার জন্য, কবিতার আসরে আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপু আপনি যদি কিছু বলতে চান। আমি দর্শকদেরকে একটাই অনুরোধ করি, আপনারা দয়া করে বই পড়বেন। মানে একটু 24 ঘন্টার মধ্যে মানে আমরা তো অনেক ব্যস্ত থাকি, একটু অন্তত সপ্তাহে একদিন একটা বই মানে পড়ার চেষ্টা করবেন, কয়েক পাতা তারপর কয়েক পাতা, এভাবে কন্টিনিউ করার চেষ্টা করবেন। দয়া করে বই পড়বেন। অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, জায়ানন্দিনী টেলিবাংলা চ্যানেলের কবিতার আসর থেকে আমি সৈয়দা দুতি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং জায়ানন্দিনী টেলিবাংলা চ্যানেলের সাথেই থাকুন।